নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি, দেখুন আমরা যখন প্রথম শুরু করেছিলাম বেশ কয়েক মাস আগে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন মাস 6 আগে আমরা শুরু করেছিলাম, এবং তারপর থেকে নীতি নির্ণয় না দুর্নীতি এগিয়ে চলেছে। সপ্তাহে 3 দিন আপনারা এই অনুষ্ঠান দেখেন, এবং বিভিন্ন রকম মানুষজন যারা অতিথি হয়ে আমাদের মধ্যে আসেন, তারা বিশ্লেষণ করেন, এবং সমাজে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে কিংবা হয়েছে কিংবা আগামী দিনে আমরা অ্যাপ্রিহেন্ড করি যে হবে, সেইখানে কিন্তু আমাদের নজর থাকে। জ্বলন্ত ইস্যুস, জ্বলন্ত টপিক, এটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে শাসক দলের, আপনারা তাকে আমাদের এই অনুষ্ঠানে আগে বহুবার দেখেছেন, তাকে আরও একবার আমাদের অ্যাসাইনমেন্ট টিম আজকে আসার জন্য আমন্ত্রণ করেছে। কেন? কারণ এই মুহূর্তে যত ভোট এগোচ্ছে, 2026 এগোচ্ছে, প্রায় মে আমাদের পড়ে গেছে, আমরা মে মাসে আছি, হয়তো সামনের বছর এই সময় ভোট হয়ে গেছে কিংবা ভোট হবে, এরকম একটা ব্যাপার, কিংবা তার আগেও হতে পারে। যত ভোট এগোচ্ছে তত কিন্তু তৃণমূল বিভিন্ন জায়গা থেকে কোণঠাসা হচ্ছে, প্রেশারে পড়ছে, চাপে পড়ছে, বিভিন্ন ইস্যুস আছে। আজকে আমাদের যা স্টিপুলেটেড সময় আছে, আপনারা জানেন আমার যে এপিসোড টাইম, সেই টাইমের মধ্যে আজকে শাসক দলের যিনি প্রতিনিধি আছেন, যিনি গেস্ট আছেন, তার সাথে আমরা 3টে টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিক যেটা হবে সেটা হলো রাজ্যপালের রিপোর্ট। আপনারা জানেন মুর্শিদাবাদ, মালদা, সেখানে তিনি গেছিলেন, মুখ্যমন্ত্রী না করেছিলেন, তা সত্ত্বেও তিনি গেছিলেন। যাওয়ার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে যা রিপোর্ট দিয়েছেন, মারাত্মক রিপোর্ট দিয়েছেন, সাংঘাতিক রিপোর্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন 356 মানে রাষ্ট্রপতি শাসন যদি ফার্দার ডিটেরিয়েশন হয় শুরু হতে পারে, এবং তার সঙ্গে মানে প্রয়োগ করা যেতে পারে। তার সঙ্গেও তিনি বলছেন এটা প্রশাসনিক ব্যর্থতা এবং এটা পূর্ব পরিকল্পিত। সাংঘাতিক ব্যাপার। তার সাথে এই হিন্দু নিধন, পহেলগাঁও এবং মুর্শিদাবাদ, সব জায়গাতে কিন্তু হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে। অল অফ আ সাডেন কেন এটা? এবং শেষে থাকছে দিলীপ ঘোষ, অর্থাৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গেলেন নতুন বিয়ে করে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটালেন, গল্প করলেন, তাই নিয়ে উত্তাল হয়েছে রাজনীতি। অর্পণ ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন, আমার বাদিকে। অর্পণ, তোমাকে স্বাগত, আইটি সেলের সম্পাদক তৃণমূল কংগ্রেসের। অর্পণ, আমি যে 3টে টপিক নিয়ে বললাম, এই মুহূর্তে তোমার দল সাংঘাতিক প্রেশারে আছে, সাংঘাতিক চাপে আছে, যত দিন যাচ্ছে চাপ কি বাড়ছে? না, একদমই না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একদমই প্রেশারে নেই। তার কারণ হচ্ছে, প্রথমত দেখুন, আমি খুব ক্লিয়ার করি, পেহেলগাঁওয়ের ঘটনার সাথে তো তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই। দ্বিতীয়ত হচ্ছে, মুর্শিদাবাদের ঘটনা আমি পরে আসছি, যদিও মুর্শিদাবাদ আর রাজ্যপালের রিপোর্টটা ইন্টারকানেক্টেড। এখন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমরা বারংবার বলেছি, অনভিপ্রেত। প্রশাসনের একাংশের গাফিলতি নিশ্চিতভাবে ছিল। যেহেতু আমরা শাসক দলে রয়েছি, তাই গাফিলতিটাকে আগে স্বীকার করে নেওয়া উচিত। আর এটা আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই গাফিলতির জেরে স্থানীয় কিছু পুলিশ কর্তাকে, কিছু প্রশাসনিক আধিকারিককে তাদের যা যা ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা যায় সেগুলি গ্রহণ করা হয়েছে, বদলি করা হয়েছে, কাউকে কাউকে স্যাক করা হয়েছে। কিন্তু একই সাথে এটাও বলতে হবে যে মুর্শিদাবাদের গোটা জেলা নয়, 4টি অঞ্চল, শামসেরগঞ্জের 2টি, সুতি এবং ধুলিয়ানের 1টি করে, মোট 4টি অঞ্চলে যে ঘটনা ঘটেছিল, দেখুন এগুলোর পরিপ্রেক্ষিতে তো অনেকগুলো ইপস অ্যান্ড বাটস আছে। যেমন ধরুন, আমি আপনাকে বলছি, আমার কাছে প্রমাণ আছে প্রত্যেক কটার, যে মুর্শিদাবাদ থেকে জাভেদ শামীম আইপিএস, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা, তিনি জানিয়েছিলেন 200 জনেরও বেশি আততায়ীকে, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করে, যারা মানুষ খুন করে, তারা আততায়ী, জঙ্গি। তারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, তারা যে কোনো জাতি, ধর্ম, বর্ণের হতে পারে। এরা আততায়ী, এরা জঙ্গি। এরকম 200 জনকে, 200 জনের বেশি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে 150 জনের বেশি তারা বাংলা বোঝেন না। আবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের মুখে আমরা শুনেছিলাম, আমার কাছে সেই ভিডিওও আছে, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে লোক ঢুকিয়ে তিনি মুর্শিদাবাদকে 1 ঘন্টায় ঠান্ডা করে দিতে পারেন। অর্জুন সিংয়ের এই বক্তব্য আর 200 জন গ্রেপ্তার হওয়া, তার মধ্যে 150 জন অবাঙালি, এটা অদ্ভুত সমাপতন। ইন্টারকানেকশন আছে কিনা তদন্ত সাপেক্ষ, আমি কোনো কনক্লুশনে যাচ্ছি না, শুধুমাত্র প্রশ্ন রাখছি। দ্বিতীয়ত,
এমনও নজির দেখা গিয়েছে মুর্শিদাবাদে যে শামসেরগঞ্জের স্থানীয় মানুষ দুজন যুবককে হাতে নাতে ধরেছে, যারা মাথায় ফেজ টুপি পরে মুসলমানদের বেশে ওখানে প্রবেশ করে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। পরবর্তীকালে তাদেরকে যখন জোর করা হয়, তাদেরকে বাধ্য করা হয় তাদের পরিচয় বলতে, তারা বলছে আমরা বিহারের বাসিন্দা এবং আমরা হিন্দু। ফলে এই সম্পূর্ণ ঘটনা, তার সাথে হরগোবিন্দ দাস এবং তার সুপুত্র চন্দন দাসের খুন, এগুলো অত্যন্ত কুৎসিত ঘটনা ঘটেছে। প্রশাসনের একাংশের গাফিলতি নিশ্চিতভাবে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শামসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ান যে 4টি অঞ্চল, এই 3টি এলাকার যে 4টি অঞ্চলে মূলত সমস্যা হয়েছিল, সেই 4টি অঞ্চল স্বাভাবিক মানুষ সুস্থ জনজীবনে ফিরে এসেছেন, সেটা মানুষ জানিয়েছেন। এবং আরও তাৎপর্যপূর্ণ বিষয়, আপনি যেটা বললেন আপনার বলার সময়, যে রাজ্যপালও রিপোর্ট দিয়েছেন বলে আমরা জানতে পারছি সংবাদ মাধ্যম সূত্রে, যে অত্যন্ত সুপরিকল্পিত, আমরাও তো বলছি অত্যন্ত সুপরিকল্পিত ঘটনা। দেখুন, মোথাবাড়িতে একটা ঝামেলা হলো। মোথাবাড়ি থেকে সোজা যে রাস্তাটা নেমে আসছে দক্ষিণবঙ্গের দিকে, আর একটু দক্ষিণবঙ্গে, মোথাবাড়িটা যদি আমি একটু উত্তরবঙ্গের দিকে, সেখান থেকে যে রাস্তাটা সোজা দক্ষিণবঙ্গের দিকে নামছে, সেখানেই প্রথম আসে ধুলিয়ান, তারপরে সুতি, তারপর শামসেরগঞ্জ। তো মোথাবাড়িতে সমস্যা হলো, মোথাবাড়ির সমস্যা মিটে গেল। মুখ্যমন্ত্রী যেই না মাত্র অক্সফোর্ডে তার সফর সেরে বাংলায় ফিরে এলেন, মোথাবাড়ি শান্ত হয়ে গেল। সেখান থেকে সমস্যা চলে গেল সোজা জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে আবার এই শামসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ান। ফলে আমরা বলছি এর পেছনে গভীর চক্রান্ত আছে। আচ্ছা, আমি এখানে অর্পণ, আমি তোমার কাছে আসি। আমি একটা জাস্ট তোমার ছোট্ট প্রশ্ন করি, যে ঘটনা ঘটে যাওয়ার এতদিন পর মুখ্যমন্ত্রী গেলেন গতকালকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেখানে বিরোধী দলনেতাকে যাওয়ার জন্য কোর্টের নির্দেশ, কোর্টের পারমিশন নিতে হচ্ছে, এটা কেন হবে? হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে, আমি আগে যেটা বলতে যাচ্ছিলাম এক লাইনে শেষ করব, সেটা হচ্ছে দিলীপ ঘোষের মুখে আমরা শুনেছিলাম, তিনি একটি নির্দিষ্ট সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের জামাতরা ঢুকে মুর্শিদাবাদে মন্দির ধ্বংস করেছে। এটা কে বলেছিলেন? দিলীপ ঘোষ বলেছিলেন, আমার কাছে তার প্রমাণ আছে, তিনি বলেছেন বলে। তো বাংলাদেশে, মুর্শিদাবাদে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আছে, সেই বর্ডারের দায়িত্বে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ওখানে ডিএম বর্ডার সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করার কথা বলেছিল। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে বর্ডার সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করাও হয়। এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য প্রশাসন প্রত্যেকের সহযোগিতায় আজকে কিন্তু মুর্শিদাবাদে একটা শান্ত পরিবেশ এসছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল গিয়ে যে কথা বলেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, সিআইএসএফ হোক, সিআরপিএফ হোক, ভারতীয় সেনা জওয়ান, যাদের সক্রিয় অবস্থান, যাদের সক্রিয় কর্মকাণ্ডের জন্য আজকে আমরা শান্তিতে বসে এখানে এই সাক্ষাৎকার অনুষ্ঠান হচ্ছে, যাদের জন্য আমরা শান্তিতে রাত্রিবেলা ঘুমোতে পারি, এমন মানুষ যেরকম রয়েছে, তেমন প্রতিটি এজেন্সিতে 5%, 10% অসৎ মানুষ থাকে। তো তাদের দায়ভার গ্রহণ করতে হবে যে অসৎ মানুষগুলোর জন্য গোটা ফোর্সকে কলঙ্কিত হতে হয়। কেন বাংলাদেশ থেকে জামাত ঢুকবে? যদি আমি বিজেপি নেতা দিলীপ ঘোষের কথাকে সত্য ধরে নিই, আর আপনি যেটা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর, এটা তো তার ঘোষিত স্ট্যান্ড ছিল যে অশান্তির সময় তিনি যাবেন না, কারণ তিনি যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তেমনি তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ফলে তিনি চাননি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ওই সমস্যার মুহূর্তে সেখানে উপস্থিত হতে। না, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যেখানে যেখানে হয়েছে, বিশেষ করে সেখানে কংগ্রেস অধ্যুষিত জায়গা, সেখানকার কংগ্রেসের এমপি। অ্যাবসলিউটলি, তার কারণ হচ্ছে শামসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ান, এই 3টি বিধানসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আমরা কোনো পাত্তা পাই। এমএলএ তো তোমাদের সবার, এমএলএ আমাদের, সাংসদ দায়িত্ব কি করে তুমি? আমি অ্যাবসলিউটলি দায়িত্ব এড়াচ্ছি না, আমি এর উত্তরটাও দিচ্ছি। বিষয়টা এরকম যে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী ছিলেন রায়হান, ঠিক আছে, তিনি আলী রায়হান 3য় স্থানে, বিজেপি 2য় স্থানে, ঈশা খান চৌধুরী 1ম স্থানে। তো সেখানকার যে বিধায়করা ছিলেন, তারা যে সেখানে মানুষের আশীর্বাদ পাননি, ওই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের ডেফিসিট আছে। লোকসভা নির্বাচনের নিরিখে প্রতিটি বিধানসভাতে মালদা দক্ষিণে আমরা পিছিয়ে আছি, এবং তার দায়ভার তো বিধায়কদের গ্রহণ করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো সেই নিরিখে ওখানকার যে স্থানীয় বিধায়ক,
তাদেরকে যা নির্দেশিকা দেবার দিয়েছেন, এবং পরবর্তীকালে 2026-এর লোকসভা নির্বাচন আসন্ন, আপনি দিনের কথা বলছিলেন শুরুতেই। আমার মনে আছে যে আজ 6 এপ্রিল আমরা এই ইন্টারভিউ, এই সাক্ষাৎকারে আমরা বসে আছি, 6 মে, মাফ করবেন, এই 6 মে 4 বছর আগে যে বিধানসভা নির্বাচনটি সংগঠিত হয়েছিল, আজকের দিনে 2021 সালে রাজ্য মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল রাজভবনে, এবং গতকাল অর্থাৎ 5ই মে মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। তো এতদিনে আমরা এক্সপেক্ট করতে পারি যে হয়তো 2026-এর বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে, সরকারের যারা যারা ক্যাবিনেট মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী, তারা শপথ গ্রহণও করে নেবেন। তো এই মুহূর্তে যারা যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, ওখানকার সাংসদ কংগ্রেসের 3টি বিধানসভার বিধায়ক নিশ্চিতভাবে তৃণমূলের, এটা অস্বীকার করার জায়গা নেই। তো তাদেরকে দায়িত্ব নিতে হবে, আমরা অস্বীকার করছি না, আমরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না। এই দায়িত্ব প্রত্যেককে নিতে হতো, কিন্তু আমরা সাংসদদের দেখতে পাইনি। কিন্তু পরবর্তীকালে এটাও মনে রাখতে হবে, যারা উপদ্রুত এলাকা থেকে জলঙ্গি পার করে মালদার শরণার্থী শিবিরে যেতে বাধ্য হয়েছিলেন, তারা বাধ্য হয়েছেন, এটাও অনভিপ্রেত, এটাও হওয়া উচিত ছিল না। মানুষ কেন নিজের বাড়ি ছেড়ে যাবেন? কিন্তু একই সাথে এটাও বলতে হবে যে প্রশাসনের সক্রিয় তৎপরতায় আমাদের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, এনাদের একদম তারা উপস্থিত থেকে পুরো বিষয়টা তদারকি করেছেন। যারা উপদ্রুত এলাকা থেকে জলঙ্গি পার করে মালদা শরণার্থী শিবিরে গিয়েছিলেন, তারা আবার ফিরে এসেছেন, এবং আজ জনজীবন শান্ত, সচল, স্বাভাবিক। রাজ্যপালের প্রসঙ্গে আসি, যেটা না আমি তার আগে আমি অর্পণ তোমার জিজ্ঞেস করি, সল্ট লেকে কি হয়েছে তুমি সেটা নিশ্চয়ই জানো, আপনারাও জানেন, দর্শকরা জানেন। সেখানে কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের ফ্যামিলি মেম্বার্সরা আছেন, এবং তারা অপহৃত হয়েছে, অর্থাৎ তাদেরকে অপহরণ করা হয়েছে। এটা কমপ্লেন করেছে তারই পরিবারের সদস্য, এবং তারপর পুলিশ লাথি মেরে দরজা ভেঙেছে, এবং হাইকোর্টে মামলা পর্যন্ত করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে। আমার মনে হয় সেই আপডেটটাও তুমি জানো। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভিজিট করছেন জায়গাতে, এবং তাদেরকে অপহরণ করে এখানে রাখা হয়েছে। সুতরাং এটার সঙ্গে ঠিক রিলেট করা যাচ্ছে না। বিরোধী দলরা বলছে যে মুখ্যমন্ত্রী, এবং তার থেকেও বড় কথা, অনুদান না নিয়ে সে কিন্তু বিজেপির অনুদান শুভেন্দু অধিকারী নিজে গিয়ে দিয়ে এসছেন। দেখুন, এই পুরো বিষয়টা একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। তার কারণ হচ্ছে, আমি এটাই খুললাম, যেটাই মাত্র আমি পরে আসছি এই বিষয়টাতে। আমি প্রথমেই বললাম যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু, তাদের খুন, মৃত্যু বললে ভুল হবে, তাদের খুন এবং ধর্মীয় কারণে খুন হয়েছেন বলে যেমনটা আমরা জানতে পারছি। এটা অতি সক্রিয়তা কেন? আমি বলছি, এটা তখন কোথায় পুলিশ ছিল? এটা অনভিপ্রেত এবং কুৎসিত ঘটনা। আমি যেটা বলা হচ্ছে যে ওনারা সিপিআইএম এর সমর্থক ছিলেন, সিপিআইএম এর ভোটার ছিলেন, আমি সেই অর্থে যাব না। এটা একটা খুব বাজে ফেনোমেনা যে মানুষ মারা যাচ্ছেন, তাদেরকে মানুষ না বলে ধর্মীয়ভাবে দাগিয়ে দেওয়া। তার থেকেও কুৎসিত ফেনোমেনা, যারা মারা যাচ্ছেন তারা বিজেপির ভোটার না, তৃণমূলের ভোটার না, সিপিএম এর ভোটার, তাদেরকে ভোটার বলে দাগিয়ে দেওয়া। এটাই যাচ্ছি না। 2 মানুষ মারা গিয়েছেন, ধর্মীয়ভাবে তারা হিন্দু। আমি বলছি, তাদের পরিবার তদন্ত এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন করছে। বেশ, তাদের পরিবার, তারা যদি সুবিচার চান, তাহলে তাদেরকে রাজ্য প্রশাসনের সাথে সহযোগিতা করতে হবে। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার কাছে একটি চিঠির কপি আছে। এই চিঠিটি একটি প্রথম সারির বাংলা সংবাদ মাধ্যম, নিজেদেরকে অনেক এগিয়ে টেগিয়ে রাখে বলে তারা দাবি করেন, তো সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত। যে চিঠিটি লিখছেন পারুল দাস এবং পিঙ্কি দাস, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যা। খুব সম্ভবত একজন হচ্ছে হরগোবিন্দ দাসের স্ত্রী, আর একজন আত্মীয়া হবেন। তো চিঠিটি তারা লিখছেন রাজ্যপালকে, তারিখ 8ই মার্চ 2025, 8ই মার্চ 2025, 8/3/2025 তারিখে তারা লিখছেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গিয়েছেন, আমি যদি খুব ভুল না করি, এপ্রিল মাসে, মার্চ মাসে নয়। চিঠির বিষয় হচ্ছে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বিধবাদের পক্ষ থেকে সুরক্ষা ও ন্যায় বিচারের আবেদন। সংবাদ মাধ্যমে প্রকাশিত চিঠি, আমার বানানো নয়। আপনি বললে আমি আপনাকে লিংক পাঠিয়ে দিতে পারি, আপনারা সম্প্রচারিত করুন। বিশাল বড় প্রশ্ন চিহ্ন।
যারা মারা যাচ্ছেন তাদেরকে নিয়ে রাজনীতির অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে করা হয়, কিন্তু আরজি করের সময় থেকে একটা অদ্ভুত ফেনোমেনা, যারা মারা যাচ্ছে তাদের পরিবারের ওপর এই অভিযোগ করতে আমরা বাধ্য হচ্ছি যে সেই পরিবার রাজনীতি করছেন যারা মারা যাচ্ছেন তাদেরকে নিয়ে। হয় তারা এই চিঠির তারিখটি লিখতে ভুল করেছেন, অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চিঠি করা হয়েছে, অথবা তারা এই চিঠি লেখেনি, অন্য কেউ লিখেছেন, যারা হয়তো আগে থেকেই হিসাব করে নিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন যে এই খুনটা করা হবে। পরবর্তীকালে হয়তো তারাই এই যাদের নাম বললাম পিঙ্কি দাস এবং আরেকজন, আমি নামটা ভুলে গেলাম, তাদেরকে হাইজ্যাক করে নিয়ে এসছেন, বিরোধী দলনেতার ফ্ল্যাটে রেখেছেন। আর যার ফ্ল্যাটে আছে তিনি তো রাজ্যের বিরোধী দলনেতা, শ্যাডো সিএম। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়ভার তাকে গ্রহণ করতে হবে, তিনি একটা ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান। শ্যাডো সিএম বলতে তুমি কি বলছো? শ্যাডো সিএম বলতে আমি বিরোধী দলনেতার পদমর্যাদার কথা বলছি। রাজ্যের যে কোনো রাজ্যের বিরোধী দলনেতা বা কেন্দ্রের বিরোধী দলনেতা, তারা কেন্দ্রীয় বা সেই সংশ্লিষ্ট রাজ্য সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রীর যা যা প্রাপ্য, তারা সেই প্রত্যেকটি সুবিধা পান। ঠিক। তাহলে তাকে তো সেই দায়ভার গ্রহণ করতে হবে। কেন রাজ্যের বিরোধী দলনেতা ওই পরিবারকে বলছেন না যে আপনারা প্রশাসনের সাথে সহযোগিতা করুন? এখানেই আমার প্রশ্ন ছিল, তাহলে তাকে কোর্টের নির্দেশে কেন যেতে হচ্ছে মোথাবাড়িতে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজের স্ট্যান্ড ক্লিয়ার করছেন, মোথাবাড়ি নয়, মুর্শিদাবাদে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজের স্ট্যান্ড ক্লিয়ার করছেন যে আমি যাব না, কারণ আমি চাইছি না একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি, ঠিক। বাট অ্যাট দ্য সেম টাইম আই অ্যাম আ পলিটিশিয়ান, আমি তো সেই আমার সত্তাটাকে অস্বীকার করতে পারি। রাইট। তো আমি একজন রাজনীতিক হিসাবে সেখানে যেতে চাইছি না যখন পরিস্থিতি অশান্ত। প্রশাসন তাদের মতো করে সামলাচ্ছে, সামলাক। একই সাথে রাজ্যের বিরোধী দলনেতাও তো অরাজনৈতিক কোনো ব্যক্তি নন। রাইট। এবং তাকে আমরা দেখেছি একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য রাখতে। তো কি নিশ্চয়তা ছিল যে রাজ্যের বিরোধী দলনেতা ওই অবস্থায় ওইখানে গিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখতেন না? বরং আমি বলবো এটা শাপে বড় হয়েছে যে তিনি কোর্টের নির্দেশে গেছেন। কারণ কোর্ট যখন এই নির্দেশগুলো দেয় তখন কোর্ট কিছু রেস্ট্রিকশনস দিয়ে দেয়। এই রেস্ট্রিকশনসগুলো কিন্তু তার আগে থাকে না, এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা যাবে না, পুলিশি অ্যাকশন নেওয়া যাবে না, বিচারপতি রাজাশেখর মান্থার রক্ষা কবচ রয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা ভালো হয়েছে তিনি কোর্টের নির্দেশে গেছেন। হয়তো কোর্টের নির্দেশে গেছেন বলেই তিনি ওখানে গিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেননি, সেই কারণেই হয়তো মুর্শিদাবাদ থেকে শান্ত হয়েছে। কিন্তু আমি যে বিষয়টাতে বারবার আসতে চাইছি সেটা হচ্ছে রাজ্যপালের রিপোর্ট। এই রাজ্যপাল কখন রিপোর্ট দিচ্ছেন, আর কখন এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারের সদস্যদের হাইজ্যাক করে বিরোধী দলনেতার আবাসনে রাখা হচ্ছে? এই খবর আমরা কোন দিন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি? মাননীয় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের 24 থেকে 48 ঘন্টা আগে। ঠিক। মহামান্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়ে দিয়ে গিয়েছেন। তিনি যেতেই পারেন, তার অধিকার আছে যাবার, এটা অস্বীকার করার জায়গা নেই। সময় সংক্ষিপ্ত, কিন্তু অর্পণ আমার প্রশ্ন তুমি বলবে, তুমি আমার প্রশ্ন, এই যে রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন, এই রিপোর্ট তারপর কেন্দ্রীয় সরকার কি করবে, স্বরাষ্ট্র মন্ত্রক কি করবে, সেটা পরের কথা। কিন্তু কথা হলো যে সেক্ষেত্রে রাজ্য সরকার তো সাংঘাতিক চাপে চলে আমি গেল। আপনাকে প্রথমে বলছি, চাপে পড়ে গেল। একজন আইনের ছাত্র, রাজনীতির ছাত্র হিসাবে এই রিপোর্ট আমি দুটি সংবাদ সংস্থাকে দেখেছি, সর্বভারতীয় সংবাদ সংস্থা, আমি তাদেরকে দেখেছি যে তারা তাদের সংবাদপত্রে, ইংরাজি সংবাদপত্রে এই যে রিপোর্ট, সেই রিপোর্টের প্যারাগ্রাফ কোট করেছে। এটা ভয়ানক বেআইনি একটি বিষয়, কারণ এই রিপোর্ট চূড়ান্ত কনফিডেন্সিয়াল। রাজ্যপাল কোনো রাজ্যের গভর্নর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট সংবাদ মাধ্যমের কাছে আসছে বলেই না তারা প্যারাগ্রাফ কোট করতে পারছে, এবং তারা বলছে আমাদের কাছে নথি আছে, আমাদের কাছে সেই রিপোর্ট আছে বলেই আমরা প্যারাগ্রাফ কোট করতে পেরেছি। সেই আর্টিকেলে লেখা আছে, সেই আর্টিকেল আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। বেশ। তো বিষয়টা হচ্ছে প্রথমেই একটা ভয়ানক লিগাল ব্রেচ হয়েছে, এটার একটা তদন্ত হওয়া দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই রাজ্যপাল, দেখুন 2020 সাল থেকে, অলমোস্ট কোভিডের টাইম থেকে আমরা বিগত রাজ্যপাল, বর্তমানে উপরাষ্ট্রপতি, ওনার তো আবার অভ্যাস আছে কথায় কথায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে নাম করে আক্রমণ করে দেন। তো তার ফেনোমেনাটাই তো বর্তমান রাজ্যপাল বহন করছেন,
তার পদাঙ্কই তো বর্তমান রাজ্যপাল বহন করছেন। বেশ, জগদীপ ধনখড়ের পদাঙ্ক অনুসরণ করা সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে যেন তেন প্রকারেণ রাজ্য সরকারের পুরো ব্যবস্থাটাকে স্থগিত করতে চাইবে, কোল্যাপস করতে চাইবে, আমরা এটার সাথে অভ্যস্ত। এবং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির অবজারভেশনের গুঁতোয় এনাকে হাওড়া কর্পোরেশনের বিলে সই করতে হয়েছে, যে বিল ইনি অনন্তকাল আটকে রেখেছিলেন। আমি শুধু একটা লাইন এখানে বলবো যে মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এটা মনে রাখুন যে গতকালকে যে দিনটি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে 4 বছর আগে, তাকে শপথ বাক্য পাঠ করাতে বাধ্য হয়েছিলেন জগদীপ ধনখড়। আমরা ভারতবাসী হিসাবে অনুরোধ করব ভারতবর্ষের মহামান্না রাষ্ট্রপতি মহোদয়ার কাছে যে অনুগ্রহ করে এই ব্যক্তিটিকে 2026-এর বিধানসভা নির্বাচন 1 বছরও বাকি নেই, হার্ডলি 10 মাস, 2026-এর বিধানসভা নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পশ্চিমবাংলার রানিং রাজ্যপালকে অন্য কোনো রাজ্যে বদলি করবেন না। একই সাথে ঈশ্বরের কাছে অনুরোধ করব 2026-এর বিধানসভা নির্বাচন, মানে তুমি বলছো তোমার দলের স্ট্যান্ড যে তৃণমূল চায় এই রাজ্যপাল সিভি আনন্দ বোসই পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকুক, এবং এই রাজ্যপালকে বাধ্য করবেন বাংলার মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার। সেটা মানুষজন ঠিক করবে। আমরা শেষের দিকে একদম অর্পণ এবার একটু আমাদের খুব ইন্টারেস্টিং টপিক দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনকে, অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা প্রত্যেকে জানেন, তিনি গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার সস্ত্রীক তিনি গেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বিনিময় হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম রাজ্য রাজনীতি তোলপাড়, বিজেপিতেই বিভিন্ন রকম স্টেটমেন্ট। আমার প্রশ্ন অর্পণ, বিজেপির যারা মুখপাত্র আমাদের অনুষ্ঠানে এসছেন আগে কিংবা এসেছেন, তারা বলছেন যে এই মুহূর্তে দিলীপ ঘোষের কোনো পদ নেই, দিলীপ ঘোষ ইজ আ ক্লোজ চ্যাপ্টার। সুতরাং তিনি কোথায় গেলেন, কি করলেন, কিভাবে করলেন, আর তৃণমূলের তো এটা ধর্মই তাকে নিয়ে রাজনীতি করা। খুব সংক্ষেপে বলো। না, এটা আমরা কি বলবো, দিলীপ বাবু শুধু দিলীপ ঘোষ কেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু, এনারা প্রত্যেকেই তো ইনভাইটেড ছিল। মানে তখন দিলীপ ঘোষ খারাপ ছিল, ভালো হয়ে গেল? না, অ্যাবসলিউটলি ভালো জায়গা নেই। আমি বলছি এনারা প্রত্যেকে ইনভাইটেড ছিলেন। এটা নিয়ে আমরা রাজনীতি করছি না, এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। যা হচ্ছে বিজেপির মধ্যে হচ্ছে। আর আপনি যে মুখপাত্রদের কথা বলছেন, আমি বিজেপির 2জন মুখপাত্রের নাম নিচ্ছি, শুধু 2জন, যারা অনেক ভোকাল, শঙ্কুদেব পণ্ডা, সজল ঘোষ। এরা কারা? তৃণমূল থেকে ইম্পোর্টেড। যারা দিলীপ ঘোষকে আক্রমণ করছে, আমি নাম করে করে বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, শঙ্কুদেব পণ্ডা, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, আপনার সৌমিত্র খান, এরা প্রত্যেকে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া। এরা অ্যাবসলিউটলি গেছে। আমি বলছি বেসটা কোথায় আছে, আমি বলছি বিজেপি ছেড়ে তৃণমূলে এসে তৃণমূল কংগ্রেসের আদি নেতা, প্রথম সারির নেতাদের আক্রমণ করেছে, নজির আপনি দেখাতে পারবেন না। কিন্তু বিজেপিতে এই নজির দেখা যাচ্ছে। তুমি কি বলছো? সৌগতরা তোমাদের, তারা দল বদলায়নি ডেফিনেটলি, কিন্তু সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিসেন্ট, একদম রিসেন্ট, সেটা তো দলের অভ্যন্তরে তারা দীর্ঘদিন দল করেছেন। আমি বলতে চাইছি যারা অর্জুন সিং, সৌমিত্র খান, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, এনারা এই 4 জন, আমি বেশি বলছি না, আর শঙ্কুদেব পণ্ডা, এই 5 জন যখন বিজেপিতে যোগদান করেছেন 2021 বিধানসভা নির্বাচনের আগে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষের নেতৃত্বে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, আমাদের প্রতিপক্ষ হতে পারে, কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি আমার দলকে 2019 সালে ধাক্কা দিয়েছিল 18টা আসন আর 41% ভোট। এটা তো আমাকে অস্বীকার করলে হবে না, তাহলে আমি ভাবের ঘরে চুরি করব। এই 41% ভোট দিলীপ ঘোষ, মুকুল রায়ও তখন বিজেপিতে, এনাদের যুগলবন্দিতে কার্যত, সেই 41% ভোট দেখেই তো এনারা যোগদান করছেন। আর যখন বিজেপির 18টা আসন দিলীপ ঘোষের নেতৃত্বে, তখন বিজেপিতে অর্জুন সিং দিলীপ ঘোষের নেতৃত্বেই তো সাংসদ, এই সৌমিত্র খান তো দিলীপ ঘোষের নেতৃত্বে সাংসদ। দিলীপ ঘোষের হাত ধরে দিল্লিতে গিয়ে যোগদান করেছিলেন শঙ্কুদেব পণ্ডা। সজল ঘোষ তো যখন কলকাতা কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হচ্ছেন, তখনও পর্যন্ত দিলীপ ঘোষ রাজ্য সভাপতি। তাহলে তুমি বলছো দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল প্লান্টেড নয়, একদম তৃণমূল প্লান্টেড নয় তো নয়, বিজেপি বলছে, মুখপাত্ররা বলছে তৃণমূলই প্লান্ট করেছে। আমি বলছি, আজ যখন আমি আপনার অফিসে ঢুকছি, আপনার চ্যানেলে আমি দেখছি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে আক্রমণ করেছেন, দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে তাকে আক্রমণ করেছেন। তো তৃণমূলের প্ল্যান্টেড হলে কেন তিনি আক্রমণ করবেন? এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজ আমি শেষ একটা কথা বলি, একদিকে যেমন এরা আক্রমণ করছে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া, একই সাথে আপনি এটা আমাকে দেখান
শ্রমিক ভট্টাচার্য, পার্টি লাইনের বক্তব্য আলাদা, আক্রমণাত্মক ভঙ্গি, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, রিতেশ তেওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, আপনার সায়ন্তন বসু, একটা নাম ভুলে গেলে, প্রিয়াঙ্কা টেবরিওয়াল, এনারা কেউ যারা দীর্ঘদিন বিজেপি করেছেন, যারা কার্যত আরএসএস করে বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি দলটা করছেন, বিজেপি যখন 0 তখনও বিজেপি করেছেন, বিজেপি যখন বিধানসভায় 77 তখনও করছেন, বিজেপি যখন বিধানসভায় 65 তখনও করছেন, বিজেপি যখন লোকসভায় 0 তখনও করেছেন, বিজেপি যখন বাংলা থেকে লোকসভায় 18 তখনও করছেন। তাদের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনি আক্রমণাত্মক ভঙ্গি দেখান। কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তারা চুপ কেন? কারণ তারা জানেন যে আরএসএস করে বিজেপির নেতা হওয়া দিলীপ ঘোষের বিজেপিতে কি গুরুত্ব, আর তৃণমূল থেকে ইম্পোর্টেড হওয়া তৃণমূলের ছাঁট, তৃণমূলের রটেন এলিমেন্টগুলোর বিজেপিতে কতটা গুরুত্ব। বেশ না, আমি কিন্তু এটা পরে, আমার সময় একদম শেষ, আমি কিন্তু পরে বা বিজেপির ছাঁট রটেন এলিমেন্টটা বা তৃণমূলে গেলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এটা নিয়ে পরে কথা হবে। অনেক ধন্যবাদ অর্পণ আজকে তোমার সময়ের জন্য। আপনারা দেখলেন নীতি নির্ণয় দুর্নীতির একটা গরমাগরম এপিসোড কিন্তু পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তাতে রাজ্যপাল যা রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে, আলটিমেটলি কী সেটা ম্যাচিওর করে এবং তার কী ডেভেলপমেন্টস হয় সেটা নিয়ে তো আমরা আপডেট করবো আপনাদেরকে। এবং তার সঙ্গে তৃণমূলের আইটি সেলের সম্পাদক বিশ্লেষণ করলেন এবং সবটা নিয়ে তিনি বললেন রাজ্যপালের রিপোর্টকে, এবং তার সঙ্গে দিলীপ ঘোষের সম্বন্ধেও কিন্তু অনেক কিছুই তাদের যা স্ট্যান্ড এবং তার যা বিশ্লেষণ, মূল্যায়ন বলা যায়, আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের পর্ব এ পর্যন্তই। নীতি নির্ণয় দুর্নীতি চলতে থাকবে। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।